নমস্কার, এডুকেশন গভর্নমেন্ট বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার এসসি এবং এসটিকে সাব ক্লাসিফিকেশন করার জন্য রাজ্যের হাতে ক্ষমতা প্রদান করলো। তো প্রতিটি রাজ্যের যে গভর্নমেন্ট রয়েছে তাদের হাতে কিন্তু ক্ষমতা প্রদান করলো। তো এই নতুন রায়ে তারা এসসি এবং এসটিকে ক্লাসিফিকেশন করার জন্য বলেছে প্রতিটি রাজ্যের সরকারকে, এবং নতুন রায়ে কিন্তু এটাই বলা হচ্ছে। তো কেন এতদিন পরে এই এসসি এসটিকে সাব ক্লাসিফিকেশন করার প্রয়োজন রয়েছে? সাব ক্লাসিফিকেশন অর্থাৎ কোটার ভেতরে কোটা, অর্থাৎ এসসি এসটি তো একটি কোটাই রয়েছে, পুরোটাই এসসি একটা কোটা, এসটি একটা কোটা। তো সেরকম কিন্তু ওবিসি একটা কোটা রয়েছে। তো তবে ওবিসিতে কিন্তু সকলেই যে ওবিসি কোটা সুবিধা পায় তা কিন্তু নয়। সেখানে কোনো নিয়োগের ক্ষেত্রে কিন্তু তাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে যে তারা নন ক্রিমিলিয়ার, অর্থাৎ ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার দুটো অধ্যায় রয়েছে। সেখানে ক্রিমিলিয়ার অর্থাৎ সেখানে 8 লক্ষ টাকার উপরে যদি ফ্যামিলি ইনকাম থাকে একজন পরিবারের, সে পরিবারের কিন্তু সদস্য ক্রিমিলিয়ার পর্যায়ে পড়ে যাবে, অর্থাৎ সে এই ওবিসি কোটার সুবিধা নিতে পারবে না কোনো রকম সরকারি খাতে। এবং কেউ যদি কারো ফ্যামিলি 8 লক্ষ টাকার নিচে যদি ইনকাম থাকে, তার বাৎসরিক ইনকাম, সেক্ষেত্রে কিন্তু সে নন ক্রিমিলিয়ার পর্যায়ে পড়ে যাবে। অবশ্যই সেটা যখন ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, সেই সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সেটাকে ভেরিফিকেশন করা হয়। অর্থাৎ সেখানে এইটা আলাদা ফর্ম, ক্রিমিলিয়ার নন, তোমাদের ওবিসি কার্ড থাকলেই হবে না, সেখানে ক্রিমিলিয়ার এবং নন ক্রিমিলিয়ার ফর্ম কিন্তু পাওয়া যায়। সেখানে নন ক্রিমিলিয়ার ফর্ম যেটা সেখানকার এসডিও কাছ থেকে সিগনেচার করে নিয়ে যেতে হয়, অথবা ইনকাম সার্টিফিকেটের মাধ্যমে সেটাকে দেখানো যেতে পারে। তো সেখানে অবশ্যই একজন যখন সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলি কিন্তু সেই ওবিসির, যেহেতু গভর্নমেন্টের ইনকাম সেখানে উঠে আসে, সেখানে কিন্তু সে ক্রিমিলিয়ার পর্যায়ে পড়ে যায়। সেখানে যদিও পরবর্তীতে দেখা যায়, রিসেন্টলি তোমরা দেখতে পারবে যে আইএএস এক্সামে যে বড় স্ক্যাম দেখা গিয়েছে, সে কিন্তু এই ক্রিমিলিয়ারকে নন ক্রিমিলিয়ারে করেছে, যেখানে তার ইনকাম, ফ্যামিলি ইনকাম কোটি টাকার ওপরে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু এসসি এসটি কে ক্লাসিফিকেশন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রিসেন্টলি। সেটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টেরই পূর্বে একটা রায় ছিল 2004 সালে, যেখানে এই ক্লাসিফিকেশনের এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বলেছিল যে ক্লাসিফিকেশন সংবিধান বহির্ভূত। তো মূলত এই এসসি এবং এসটি কে মূলত ক্লাসিফিকেশন করার কেন প্রয়োজন পড়ছে? কারণ এখানে দেখার একটাই উদ্দেশ্য রয়েছে, সুপ্রিম কোর্ট এই জন্য এই রায়টি দিয়েছে যে এসসি এসটির ভেতরেও যে সাবকাস্টগুলো রয়েছে, কোন সাবকাস্ট কতটা পিছিয়ে রয়েছে এখনো, সেই পরিপ্রেক্ষিতে যেন সেখানকার রাজ্য সরকার তাদেরকে পার্সেন্টেজ কোটা ভাগ করে দেয়, যে এক্সাম সরকারি পরীক্ষার ক্ষেত্রে বা সরকারি নিয়োগের ক্ষেত্রে কে কতটা কোটা পাবে। এবং সেখানে দেখা যায় যে সেখানে উঠেও আসবে, যদি কোনো ফ্যামিলি, কোনো কাস্টের অধীন কোনো ফ্যামিলি যদি অলরেডি গভর্নমেন্ট জবের অধীনে থাকে, বা কেউ আইএএস বা আইপিএস অফিসার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যে ওটার সুবিধা পরবর্তীতেও নেওয়া, সেটা একটা। তো যেহেতু আমরা এসসি এসটি কে সেই সময় সংবিধানে নিয়োগ করা হয়েছিল, সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল এই কারণে যে পিছিয়ে পড়া জাতি বর্গকে সামনের দিকে নিয়ে আসার জন্য, ইকুয়ালিটি করার জন্য। কিন্তু সেক্ষেত্রে যারা অলরেডি সরকারি জব করছিল, তারা তো অলরেডি সামনের সারিতে এসেই গেছে, তাহলে তার পরবর্তী জেনারেশন কেন সেই কোটার সুবিধা নেবে? তো এই জিনিসটাকে আরো বলতে পারো ছেকে নিয়ে আসার জন্য, আরো স্বচ্ছতা নিয়ে আসার জন্যই কিন্তু এই ক্লাসিফিকেশন প্রসিডিওরকে নিয়ে আসার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। অবশ্য রায় দিয়ে দিয়েছে, এখন সেটা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব থাকবে তাদেরকে লিস্ট করা এবং সেটাকে পার্সেন্টেজ দেওয়া। অবশ্যই সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে এই যে তাদের যে দায়িত্ব থাকবে স্টেট গভর্নমেন্টের, তারা চাইলেই তাদের মন চাইবে যাকে, তাকে কিন্তু এই পার্সেন্টেজ দিয়ে দিতে পারবে না এবং কাস্টের ভেতরে নিয়ে আসতে পারবে না। কাকে কতটা পার্সেন্টেজ দিতে হবে সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ হতে হবে এবং যথেষ্ট পরিমাণ ডেটা থাকতে হবে। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ডেটা থাকতে হবে সরকারের দ্বারা, সরকারের সেই দিকে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েই কাজ করতে হবে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যে ল্যান্ডমার্ক ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে এসসি এসটি কে ক্লাসিফিকেশন করার জন্য, সাব ক্লাসিফিকেশন করার জন্য।
কোটাকে ইনসাইড রিজার্ভ ক্যাটাগরি আপলিফট দি মোর আনপ্রিভিলেজ কাস্ট, আনপ্রিভিলেজ যেটা এখনো অনুন্নত রয়েছে, অনেক পিছিয়ে রয়েছে বর্তমান সমাজেও, তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য কিন্তু এই প্রসেসকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে। এই যে রায় দেওয়া হয়েছে 7 জন বিচার বিভাগীয় বেঞ্চের অধীন এই কিন্তু রায় এসেছে, সেখানে 6:1 মেজরিটিতে রায় দেওয়া হয়েছে। একজন এর বিরুদ্ধে কথা বলেছে এবং 6 জন কিন্তু এর সপক্ষে কথা বলেছে। সেখানে দেখা গেছে, আগে আমরা জেনে নিই যে ভারতের ভেতরে যে এসসি এসটি এবং ওবিসির যে কোটাকে লাগু করা হয়, সেখানে সরকারি নিয়োগের ক্ষেত্রে, সরকারি কোনো নিয়োগের ক্ষেত্রে কারা কত পার্সেন্টেজ এতদিন পর্যন্ত পেত, সেটা অবশ্যই টোটাল কাস্টের ক্ষেত্রে, ঠিক সাব কাস্টের ক্ষেত্রে নয়। কিন্তু এই যে মনে করো বলা হচ্ছে যে রিজার্ভেশন এসসি এসটি ওবিসি কাস্ট কেসের ক্ষেত্রে, ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে 15% এসসি, 7.5% হচ্ছে এসটি এবং ওবিসি হচ্ছে 27%-এর কথা বলা হয়েছে। এখানে যে সাব ক্লাসিফিকেশন করার কথা বলা হচ্ছে, এই যে তোমার এসসির ক্ষেত্রে যে 15% বলা হচ্ছে, এখানে যখন সাব ক্লাসিফিকেশন করা হবে এই 15%কেই কিন্তু ডিভাইড করে দেওয়া হবে, যে কারা কতটা পিছিয়ে রয়েছে, যারা যতটা পিছিয়ে রয়েছে তাদেরকে বেশি দেওয়া হবে, যারা এগিয়ে গেছে তাদেরকে কম দেওয়া হবে। তো এই ভিত্তিতে কিন্তু কাজ করা হবে এই সাব ক্লাসিফিকেশন পর্যায়ে। এবং দেখা হচ্ছে যে ডাইরেক্ট ইন কেস অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন অল ইন্ডিয়া বেসিস আদারওয়াইজ দেন বাই ওপেন কম্পিটিশন রিজার্ভেশন, তখন সেই ক্ষেত্রে কি বলা হয়, এসসির ক্ষেত্রে 16.5 বলতে পারে 16.66%, এসটির ক্ষেত্রে বলা হয় 7.5% এবং ওবিসির ক্ষেত্রে 25.84% দেওয়া হয়ে থাকে। তো এই গেল আমাদের এসসি এসটি ওবিসির পার্সেন্টেজ। তো এতদিন পর্যন্ত তো ওবিসিতে নন ক্রিমিলিয়ার ক্রিমিলিয়ার ছিল, যদিও সেখানে পরবর্তীতে স্ক্যাম ঘটেই থাকে, ঠিক আছে। তো সেটা অবশ্যই সরকারের প্রয়োজন রয়েছে সেটাকে আরো তার স্বচ্ছতা নিয়ে আসার জন্য। তো এখন বর্তমানে এসসি এসটি কে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই যে 7 জনের বেঞ্চ, সেখানে কিন্তু মনোজ মিশ্রা, জাস্টিস বেলা এম ত্রিবেদী, জাস্টিস বি আর গভাই এবং চিফ জাস্টিস রয়েছে ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস পঙ্কজ মিত্র এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এখানে কিন্তু এই যে জাস্টিস বেলা এম ত্রিবেদী, তিনি কিন্তু এই রায়ের বিপক্ষে ছিলেন, ঠিক আছে। এই যে ক্লাসিফিকেশন করতে দেওয়া, রাজ্যের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া, এটার সপক্ষে তিনি ছিলেন না, এর বিরোধিতা তিনি করেছেন এবং তার সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন যে কেন তিনি এর বিপক্ষে রয়েছেন। তবে সেই তার যুক্তি জানার আগে আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে আমাদের সংবিধানের 341 নম্বর ধারায় কি লেখা রয়েছে। আমাদের সংবিধানের 341 নম্বর ধারায় লেখা রয়েছে যে শুধুমাত্র, যেটা 1950 সালেই এর অন্তর্নিহিত হয়েছিল, এবং সেখানে লেখা রয়েছে যে শুধুমাত্র প্রেসিডেন্টই কোনো রাজ্যের গভর্নর বা সেখানকার রাজ প্রমুখের সাথে আলোচনার মাধ্যমেই এই কাস্টের কোনো কাস্টের অধীনে সাবকাস্টকে এন্টার করতে পারবে বা সেখান থেকে উইথড্রল করতে পারবে। শুধুমাত্র কিন্তু সেটা প্রেসিডেন্টের অধীনেই রয়েছে এবং প্রেসিডেন্টেরই ক্ষমতা রয়েছে, এটা কিন্তু তিনি পয়েন্ট আউট করেছেন যে এটা 341 নম্বর ধারায় রয়েছে। তো সেখানে রাজ্য কোনোভাবেই এই সিদ্ধান্ত দেওয়া যেতে পারে না রাজ্যের উপর। এবং এছাড়াও বলা হয়েছে আর্টিকেল 14-তে যে ইকুয়ালিটিতে হ্যাম্পার হবে, যে রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়, সেখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে এই কারণে, ঠিক আছে। সেখানে সমান অধিকার পাবে না, কারণ যখন ক্লাসিফিকেশন করা হবে সেখানে কিন্তু এসসি এসটি সেম কাস্টের ভেতরে ডিফারেন্সিয়েট দেখা যাবে যে এই উপজাতি বা এই যে জাতির ভেতরে জাতি, মানে কোটার ভেতরে কোটা সিস্টেম, সেখানে কিন্তু পার্সেন্টেজ ভাগ হয়ে যাবে, কেউ বেশি পাবে কেউ কম পাবে। তো এখানে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে। এবং সেখানে কিন্তু এই যে ত্রিবেদী তিনি বলেছেন যে রাজ্যের যে সিদ্ধান্ত রয়েছে 341 নম্বর ধারার কথা, সেখানে বিচার বিভাগীয় বেঞ্চের যে 7 জন বিচার বিভাগীয় সদস্য রয়েছে, সেখানে ত্রিবেদী কিন্তু এর এগেনস্টে রয়েছেন যে 341 নম্বর ধারার অধীন কোনোভাবেই রাজ্যের উপর এই যে সাব ক্লাসিফিকেশন বা এসসি এসটি কাস্ট, এই দায়িত্ব কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। যদিও সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারার অধীন কিন্তু এই যে পাওয়ারকে কমিয়ে দিয়েছে, প্রেসিডেন্টের পাওয়ারকে কমিয়ে দিয়ে তারা এই রায়কে স্টেটের উপর দিয়েছে। যদিও সুপ্রিম কোর্টের কোনো হয়তো ভালো উদ্দেশ্যই থাকবে, সেই জন্য এই রায় নিয়েছে, তবুও স্টেটের কাছে এই রায় দেওয়াটা যুক্তিযুক্ত নয়, এটাই কিন্তু তিনি বলেছেন এবং তার বক্তব্যে তিনি জানিয়েছেন। তো এই হচ্ছে তার বক্তব্য,
ঠিক আছে, যে 6 জনের মধ্যে একজন বিরোধিতা করেছেন এবং 7 জনের মধ্যে একজন বিরোধী ছিলেন এবং 6 জন কিন্তু এর রায়ের সপক্ষে ছিলেন। এখন উঠে আসছি যে কেন এতদিন পরে 2004 সালের রায়কে পুনরায় রায়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টের নিজের রায়কেই আবার সংশোধন করলেন এবং নতুন রায় দিলেন যে ক্লাসিফিকেশন করতে হবে, যেখানে 2004 সালে কিন্তু এই ক্লাসিফিকেশনের বিরুদ্ধে রায় গিয়েছিল সুপ্রিম কোর্টে। কেমন, যে 1975 সালে দেখো সর্বপ্রথম কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা সরকার কিন্তু এই ক্লাসিফিকেশন তাদের রাজ্যের ভিতরেই নিয়েছিল। সেখানে বলতে পারো যে সংগঠন বলতে সেখানকার যে বাল্মীকি কাস্ট আর মেহজবিন, যে সেখানকার বলতে পারো কি মেহজবি শিখ যারা বলে আর কি বলা হয়, তারা কিন্তু এই যে এসসি কোটার অধীন ছিল। তো সেই রাজ্যে যে 50% কোটা এরাই নিয়ে নিত, বাল্মীকি এবং মেহজব শিখ। তো পরবর্তীতে 1997 সালে চন্দ্রবাবু নাইডু, অর্থাৎ কি অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার, তিনি কিন্তু চেয়েছিলেন যে তার রাজ্যের ভেতরে এই যে এসসি এবং এসটি সম্প্রদায়কে ABCD 4টি কোটাতে ভাগ করবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে কোটা সিস্টেম চলবে। কিন্তু সেখানে দেখা যায় যে পরবর্তীতে এই যে চন্দ্রবাবু নাইডুর যে সিদ্ধান্ত, তার এগেনস্টে কিন্তু সেখানে যায় কে, চেন্নাইয়ে যার কথা বললাম ভেঙ্কট রাও এবং ভি রাও, এই 3 জন কে ছিলেন মাল্লার উপজাতির, তারাও এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তো তারা কিন্তু এই যে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারের রায়ের এগেনস্টে কিন্তু সিদ্ধান্তের এগেনস্টে গিয়েছিলেন এবং সেখানে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে হাইকোর্ট কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে খারিজ করে, অর্থাৎ বলে যে কোনোভাবেই সাব ক্লাসিফিকেশন চলবে না, অর্থাৎ এসসি এসটি কে ভাগ করা যাবে না। কিন্তু সেখানকার রাজ্য সরকার কিন্তু সেই সময় তারা রাজ্যের ভেতরেই, স্টেট অ্যাসেম্বলির ভেতরেই তারা বিল আনে এবং আইনকে পাশ করে। পরবর্তীতে আবারও কিন্তু এই 3 জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় 2004 সালে এবং 2004 সালে সুপ্রিম কোর্টও কিন্তু আবারও এই অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টকে কিন্তু অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের রায়ের বিরুদ্ধে চায়, যদিও সেই সময় কংগ্রেস সরকার সেই সময় চলে এসেছিল। সেই সময় যে চন্দ্রবাবু নাইডুর গভর্নমেন্ট কিন্তু ছিল না, কংগ্রেস সরকার চলে এসেছিল। তো সেখানে চেন্নাইয়ের সপক্ষেই রায় গিয়েছিল। কিন্তু 2011 সালে দেখা যায় যে পাঞ্জাব এবং হরিয়ানা এই যে সুপ্রিম কোর্টের রায় 2004 সালের রায় এবং তাদের রাজ্যে 2010 সালে একটি রায় আসে তাদের ক্লাসিফিকেশনের এগেনস্টে, তার এগেনস্টে আবার তারা চলে আসে। তো সেখানে 2020 সালে 5 সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়। সেখানে বিচারপতি অরুণ মিশ্রা ছিলেন। তো সেখানে তিনি বলেন যে এই যে রায় রয়েছে পাঞ্জাবের বা হরিয়ানা রায় রয়েছে, তার সাথে 2004 সালের সুপ্রিম কোর্টের যে চেন্নাই মামলার যে রায়, তার কোনো যোগসূত্র নেই। যদিও তারা বিচারের জন্য কিন্তু পরবর্তীতে বলে যে আরো লার্জার বেঞ্চ গঠন করতে হবে। এখানে কিন্তু সেটাই রয়েছে, দেখো, টেকিং আপ দি প্লি অফ পাঞ্জাব গভর্নমেন্ট 5 জাজ বেঞ্চ হেডেড বাই জাস্টিস অরুণ মিশ্রা 2020 সালের 27 আগস্ট তিনি রিফার্ড উইথ চেন্নাই জাজমেন্ট অ্যান্ড রেফার্ড ইট ফর adjudication by a larger bench of 7 judge or more for an authoritative pronouncement। তো এই যে তদন্ত 2020-তে তার 5 সদস্যের যে বেঞ্চ, তারা কিন্তু বলে এবং চেন্নাই জাজমেন্টের সাথে ডিফার করে এবং বলে যে তার সাথে কোনো এর যোগসূত্র নেই এবং পরবর্তীতে আরো বলে যে এই রায়কে আরো 7 জন সদস্য বা তার বেশি সদস্যের একটি বেঞ্চ গঠন করে রায় দেওয়া যেতে পারে। তো তার পরবর্তীতে DY চন্দ্রচূড়ের অধীন 7 সদস্যের এই বেঞ্চ গঠন হয়, সেখানে 6:1 অনুপাতে কিন্তু রায় আসে। সেখানে কিন্তু ক্লাসিফিকেশনের কথা বলা হয় এবং তারা বলে যে যেহেতু সময় পরিবর্তন হয়েছে, এখন কিন্তু সেই সময় এই প্রসেসে কোনো ক্লাসিফিকেশনের প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে ক্লাসিফিকেশনের প্রয়োজন রয়েছে। কেননা
সময়ের সাথে সাথে তো কোনো যদি পিছিয়ে পড়া জাতি থেকে থাকে, তো সেখানে যদি কোনো ফ্যামিলি, কোনো এসসির কোনো ফ্যামিলি কোনো উপজাতি সংগঠনে রয়েছে, তো সেখানে যদি কোনো ফ্যামিলির কোনো সদস্য কোন সরকারি চাকরি করছে বা সরকারি সার্ভিসে রয়েছে, তো সেখানে কিন্তু সেই ফ্যামিলি এগিয়ে গেল, সমাজে তাদের উত্থান কিন্তু ঘটলো। তো সেখানে সেই পরিবারকে কেন পরবর্তীতে কোটা সিস্টেমে নিয়ে আসা হবে? যদিও কোটা সিস্টেমে নিয়ে আসার সিস্টেম থাকে, তাহলে কোটার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজের একটা সিস্টেম নিয়ে আসার কথা বলা হয়েছে, সেটা অবশ্যই রাজ্য সরকারের দায়িত্বে থাকবে। কেন্দ্র সরকারের ভূমিকা কি? কেন্দ্র সরকার এর পূর্বেই এই রায়ের সপক্ষেই ছিলেন, তারাও এই ক্লাসিফিকেশনের সপক্ষেই কিন্তু বলেছেন। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা আশা করি বুঝতে পারলে যে এই যে সার্কেলটা কি কি কারণে বর্তমানে এই রায় আসলো। আশা করি বোঝা গেল, বোঝাতে পারলাম। যদি আরো কিছু কোয়ারিজ থাকে, কোথাও যদি তোমাদের মনে হয় যে এখনো ডাউট রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, এবং তাহলে আমরা কি করব, পরবর্তী কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আরো কতটা ভালোভাবে বোঝানো সম্ভব সেটাও চেষ্টা করব। তো এই ছিল বিষয়। 6:1 মেজরিটির সাথে নতুন আইন পাশ করা হলো, এবং আইন বলতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, এবং সেটা কিন্তু এখন কার্যকরী হতে চলেছে। ঠিক আছে, বিভিন্ন রাজ্য এটাকে লিস্ট করবে এবং তারা তাদের উপযুক্ত তথ্যের সহিত ডেটা নিয়েই কিন্তু পার্সেন্টেজ ভাগ করবে। তো এই হচ্ছে আজকের টপিক ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।